আমার নাম তুষার দেশমুখ আর আমি একজন পুলিশ অফিসার। 2013 সাল অবধি তো আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু 2013 সালে আমার সাথে যে ঘটনাটা ঘটল তারপরে আমার আর ভূত প্রেতে অবিশ্বাস করার মতো ক্ষমতা রইল না। একদিন গভীর রাতে আমি থানা থেকে বাড়িতে ফিরছিলাম। জঙ্গমপুরী শহরটা পাহাড়ের কোলে অবস্থিত। ওখানে বাড়ি ভাড়া খুব বেশি বলে আমি কাছেই একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। গ্রামে যাওয়ার রাস্তাটা ছিল পাহাড়ের মধ্যে দিয়ে, যার একদিকে পাহাড় আর আরেকদিকে ছিল গভীর খাদ। আর রাস্তার মাঝখানে ছিল 1-150 মিটারের লম্বা একটা সুড়ঙ্গ। এর নাম ছিল জঙ্গমপুরী টানেল। বর্ষাকাল বলে ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছিল, আর আমি রেইনকোট পরে বাইক চালিয়ে আমার বাড়ির দিকে এগোচ্ছিলাম। যেই আমি জঙ্গমপুরী টানেলের ভেতরে ঢুকতে যাব, হঠাৎ আমার মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা বেজেই চলেছে দেখে আমি বাইকটা টানেলের মাঝামাঝি জায়গায় দাঁড় করালাম। আমি ফোনটা তুললাম। আমার মা ফোন করেছিলেন। মা জিজ্ঞাসা করল, তোর ফিরতে কত দেরি হবে রে? আমি আর কিছুক্ষণের মধ্যেই ফিরছি মা, আমি আমার মাকে বললাম। আর ঠিক তখনই আমি দূর থেকে একটা চলন্ত ট্রাকের হর্ন শুনতে পেলাম। ট্রাক ড্রাইভার টানা হর্ন বাজিয়েই চলেছে। আমি পেছন ঘুরে তাকালাম আর দেখলাম একটু দূরে টানেলের রাস্তার ঠিক মাঝখানে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। এদিকে ট্রাকটা দ্রুত গতিতে ভদ্র মহিলার দিকে এগিয়ে আসছে। বৃষ্টির জন্য রাস্তায় জল জমেছিল, হয়তো সেই জন্যই ড্রাইভার আর্জেন্ট ব্রেক কষতে পারছিল না, বা হয়তো ড্রাইভারটা ভয় পাচ্ছিল যে হঠাৎ করে ভিজে রাস্তায় ব্রেক কষলে চাকা পিছলে ট্রাকটা পাশের খাদে পড়ে যেতে পারে। আমি ফোনটা রেখে দিলাম আর ওই ভদ্র মহিলাকে বাঁচানোর জন্য ওনার দিকে ছুটলাম। হাত ধরে টেনে আমি ওনাকে রাস্তার সাইডে সরিয়ে আনলাম, আর এদিকে সেই ট্রাকটাও না থেমে দ্রুত গতিতে সোজা চলে গেল। আপনার কি মাথা খারাপ নাকি? এইভাবে কেউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে? আমি বিরক্ত হয়ে ওই ভদ্র মহিলাকে ধমক দিলাম। আমার ধমকে উনি কাঁদতে শুরু করলেন। আপনি আমায় কেন বাঁচালেন? আমায় মরতে দিলেন না কেন? কিন্তু আপনি মরতে চাইছেন কেন? আমার শ্বশুর বাড়ির লোকেরা সব সময় আমাকে বাপের বাড়ি থেকে টাকা যাওয়ার জন্য জোর করে। আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, তাও উনি 2-3 বার আমার শ্বশুর বাড়িতে টাকা দিয়েছেন। আবার আমায় আমার শাশুড়ি আমার বাবার থেকে টাকা চাওয়ার জন্য বলেন, কিন্তু আমি ওনাকে মানা করে দিয়েছি। আর সেই জন্য উনি আমাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি আমার জন্য আমার বাবা মাকে আর কষ্ট পেতে দেখতে পারছি না, তাই আমি আত্মহত্যা করতে এসেছিলাম। আপনার বাড়ি কোথায় বলুন তো? সর্বক্ষীরা গ্রামে। আপনি চলুন তো আমার সাথে, দেখি কে আপনাকে আপনার নিজের বাড়ি থেকে বের করে দেয়। আমি ভদ্র মহিলাকে আশ্বস্ত করলাম, কারণ আমিও ওই একই গ্রামে থাকতাম, যে গ্রামে ওই ভদ্র মহিলা থাকতেন, আর আমিও তখন সেই গ্রামেই ফিরব। কিন্তু উনি আর গ্রামে ফিরতে চাইলেন না। আমি ওনাকে অনেক করে বোঝালাম। অবশেষে উনি আমার সাথে ফেরার জন্য রাজি হলেন। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল, আর ওই ভদ্র মহিলা আমার বাইকে উঠে বসলেন, আর আমরা সর্বক্ষীরা গ্রামের দিকে এগোতে থাকলাম। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছিল। আকাশে চাঁদের দেখা নেই, থেকে থেকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল। রাস্তায় আমার বাইকটা ছাড়া আর কোনো গাড়ি ছিল না। একদম নির্জন রাস্তায় আমাদের বাইকটা চলছিল, তার উপরে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। ভদ্র মহিলা হঠাৎ পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরলেন আর আমার গা ঘেঁষে বসলেন। শুধু তাই নয়, মাথাটা আমার কাঁধেও রাখলেন। এটা আপনি কি করছেন? আসলে আমার খুব ঠান্ডা লাগছে, তাই জন্য। কথাটা বলেই উনি চুপ করে গেলেন। ওনার ঠান্ডা লাগছিল, তাই উনি আমায় জড়িয়ে ধরে বসেছিলেন। আর তাই
আমি ওনাকে কিছু বলতে পারলাম না। আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিন শোধরাবে না। ওরা আমায় খুব মারধর করে আর আমার বাবার কাছে পৌঁছায়। আপনি খুবই ভালো মানুষ, তাই রাস্তায় একজন অবলা নারীকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। আপনি কি আমায় বিয়ে করবেন? ভদ্র মহিলা আমাকে যা যা বললেন তা শুনে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। এটা 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 আপনি কি বলছেন? আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি কি আমায় বিয়ে করবেন? না, আমি বিয়ে করতে পারবো না। আমি তো বিবাহিত। আমি ওনাকে বললাম, যদিও বা ভদ্র মহিলা দেখতে প্রচণ্ড সুন্দরী, বয়স এই 22-23 বছর মতো হবে। সত্যি বলতে আমার নিজেরও ওনাকে বিয়ে করতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আমার প্রথম স্ত্রীকে নিয়ে বেশ সুখেই ছিলাম, তাই ওনাকে না করে দিলাম। কিন্তু আমার জায়গায় ওখানে যদি অন্য কোনো বিবাহিত পুরুষ থাকতো তাহলে কিছুতেই মানা করতে পারতো না। তাতে কি হয়েছে? আপনি ওনাকে ছেড়ে দিন আর আমাকে বিয়ে করে নিন। না না, আমি ওকে ছাড়তে পারবো না। কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না, যে এই মহিলার সাথে আমার আলাপ হয়েছে মাত্র 20-25 মিনিট আগে, তাহলে এর মধ্যেই উনি আমায় এতটা ভালোবেসে ফেললেন কিভাবে? কি করে বলছেন যে উনি আমায় ছাড়া বাঁচতে পারবেন না? দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি একটু শান্ত হন। আমি ওনাকে সোজাসুজি না বলে দিলাম। আপনি যদি আমায় বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যা করব। ভদ্র মহিলা আমাকে বললেন। আমি ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কিন্তু উনি আমার কথাই শুনছিলেন না। তাই আমার ওনার উপরে ভীষণ রাগ হলো, কিন্তু আমি নিজের রাগটা প্রকাশ করলাম না। তাই রাগ চাপতে আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। বাইকটা যেন হাওয়ায় উড়ছিল। আর তখনই ভদ্র মহিলা আমার কানের কাছে আরো একবার চেঁচিয়ে বললেন, আপনি আমাকে বিয়ে করবেন কি না? আমি রাগের চোটে জোরে চেঁচালাম, আর ঠিক তক্ষুনি ভদ্র মহিলা চলন্ত বাইক থেকে নিচে ঝাঁপ দিয়ে দিলেন। রাস্তায় পড়ে উনি খুবই বিশ্রীভাবে আহত হলেন। আমি বাইকের ব্রেক কষলাম আর ছুটতে ছুটতে ওনার কাছে গেলাম। খুলি ফেটে ওনার মাথার ঘিলু বাইরে বেরিয়ে এসেছিল। রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছিল। উনি যন্ত্রণায় নিজের হাত পা নাড়ানোর চেষ্টা করছিলেন। ওনাকে এই অবস্থায় দেখে আমার বমি পেয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই উনি আমার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি ওনার বুকে কান রেখে শুনলাম ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ওই ভদ্র মহিলা সত্যি সত্যি মারা গিয়েছিলেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ওই ভদ্র মহিলা শুধুমাত্র আমার জন্য আত্মহত্যা করলেন। তার উপর টানেলের বাইরে সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল। যদি এর লাশ কেউ খুঁজে পায় তাহলে তদন্ত হবে, আর সবাই জেনে যাবে যে এই মহিলা আমার সাথেই ছিল, আর আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। আমি মনে মনে ভাবতে লাগলাম, অনেক পরিশ্রম করে আমি এই পুলিশের চাকরিটা পেয়েছি, আর আমি কিছুতেই চাকরিটা হারাতে পারবো না। আমি রাস্তার দুদিকে তাকিয়ে দেখলাম, রাস্তাটা এখনো পুরোপুরি নির্জন। ওখানে কেউ এসে পড়ার আগেই আমি ওই মহিলার পা দুটো ধরলাম আর ওনাকে টানতে টানতে খাদের দিকে নিয়ে এলাম। আর মৃতদেহটিকে 250 ফিট গভীর খাদে ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির জলে রাস্তার রক্ত ধুয়ে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ আর কেউ ওর লাশ খুঁজে পাবে না। আমি বাইকে বসলাম আর গ্রামের দিকে রওনা দিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, ওই মহিলা হঠাৎ আমার প্রতি এত বেশি আকৃষ্ট কেন হলেন? উনি আমার জন্য আত্মহত্যা কেন করলেন? আমি আকাশ পাতাল ভাবলাম, কিন্তু কোনো জুৎসই উত্তর খুঁজে পেলাম না। আমি বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে গ্রামের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ কেউ যেন আমার কাঁধে হাত রাখল।
আমি চমকে উঠলাম। আমি ভাবলাম আমার পিছনের সিটটা তো খালি ছিল, তাহলে আমার কাঁধে কে হাত রাখলো? সামনের আয়নার দিকে তাকাতেই আমার গায়ে কাঁটা দিল, কারণ আমার পেছনে আর কেউ নয়, ওই ভদ্র মহিলাই বসেছিলেন যিনি কিছুক্ষণ আগেই মারা গেছিলেন। ওর শরীরটা রক্তে ভেসে যাচ্ছে আর মুখ থেকে লম্বা ছোঁচলো দাঁত বেরিয়ে এসেছে, এলোমেলো চুল। এই মহিলা যে আসলে একটা পেতনি সেটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। এবার পেতনিটা আমায় জড়িয়ে ধরলো আর ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন? তারপর ও নিজের লম্বা জিভটা দিয়ে আমার গালটা চাটতে লাগলো। আমার ভয় হলো যে এক্ষুনি হয়তো পেতনিটা ওর ছোঁচলো দাঁত দুটো আমার ঘাড়ে ফুটিয়ে রক্ত চুষে খাবে। আর একটুও সময় নষ্ট না করে বাইকে ব্রেক কষলাম। ব্রেকটা কষতেই চাকাটা রাস্তায় পিছলে গেল আর আমি রাস্তায় পড়ে গেলাম। পড়ে গিয়ে চোট পেলেও আমি নিজেকে সামলে নিলাম। আমি পেছন ঘুরে দেখলাম যে ওই পেতনিটা আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমাকে বিয়ে করবেন? পেতনিটা আরো একবার আমায় জিজ্ঞাসা করলো। ওর প্রশ্নটা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম। ভয় হলো পেতনিটা আমায় এবার ওর সাথে না নিয়ে যায়, আর আমি ভয় ছুটতে শুরু করলাম। ভরা বর্ষার মধ্যে আমি ছুটছিলাম আর ওই পেতনিটা আমার পেছনে তাড়া করছিল। আর হঠাৎ আমি রাস্তার ধারে কয়েকটা বাড়িঘর দেখতে পেলাম। আমি ছুটতে ছুটতে সবচেয়ে কাছের বাড়িটাতে গিয়ে পৌঁছলাম আর জোরে জোরে দরজায় ধাক্কা মারতে লাগলাম। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, তাড়াতাড়ি দরজাটা খোলো। আমি দরজায় ধাক্কা মারতে মারতে চেঁচাতে লাগলাম আর পেছন ফিরে দেখলাম যে পেতনিটা আমার পেছনে তাড়া করতে করতে আমার কাছে পৌঁছে গেছে। ও নির্জন রাস্তায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। দরজাটা খোলো। আমি জোরে চেঁচালাম আর তখনই ভেতর থেকে একটা বুড়োর গলা শুনতে পেলাম। 1 মিনিট দাঁড়ান, এক্ষুনি খুলছি। মানুষের গলা পেয়ে আমার একটু স্বস্তি হলো। পুরো মানুষটি দরজা খুললেন আর আমি চট করে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আমি দরজার বাইরে উঁকি মেরে দেখলাম ওই পেতনিটা কাছেই একটি বট গাছের গা বেয়ে ওপরে উঠছে। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। আরে আরে, কি হয়েছে বাবা? তুমি এত হাঁপাচ্ছ কেন? কাকাবাবু, একটা পেতনি আমায় তাড়া করেছে। আমি ওনাকে বললাম আর তারপরে আমি আস্তে আস্তে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম। ও নিশ্চয়ই সোনা ছিল বাবা। সোনা? কে সোনা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম। তখন উনি সবকিছু বলতে শুরু করলেন। সোনা সর্ফক্ষীরা গ্রামে থাকতো। কিছু বছর আগে গর্ভস্থ অবস্থাতেই ওর বাচ্চা মারা যায়। তারপর থেকেই ওর মাথাটা কেমন গোলমাল হয়ে যায়। ও ভাবতো যে ওর স্বামী একটা কাপুরুষ, আর তাই ওর বাচ্চাটা গর্ভেই মারা যায়। আর সেই জন্য ও নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে চাইতো। এই কারণে ওর বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোক সবাই ওর ওপরে খুব বিরক্ত ছিল। একদিন গভীর রাতে সোনার শ্বশুর বাড়ির লোকেরা ওর ওপরে বিরক্ত হয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরের দিন সকালবেলায় টানেল থেকে সোনার মৃতদেহ উদ্ধার হয়। একটা ট্রাক ওকে চাপা দিয়েছিল। ট্রাক ড্রাইভার বয়ান দিয়েছিল যে সোনাই ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছিল আর আত্মহত্যা করেছিল। যে রাতে সোনা মারা যায় সে রাতে খুব বৃষ্টি হয়েছিল, তাই ও মারা যাবার পরে প্রত্যেক বর্ষাকালে সোনার আত্মা ওই টানেলের মধ্যে ঘুরে বেড়ায়।
আর টানেলের ভেতরে কোনো পুরুষ মানুষকে দেখতে পেলেই তাকে বিয়ে করার জন্য জোরাজুরি করে, আর যে ওকে বিয়ে করতে রাজি হয় না ও তাকে প্রাণে মেরে ফেলে। এটা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর আমি জিজ্ঞাসা করলাম, আর যারা ওকে বিয়ে করতে রাজি হয়েছে তাদের সাথে কি হয়েছে? ওদের কথা তো শোনাই বলতে পারবে বাবা। তাহলে কি ও আমাকেও মেরে ফেলবে? কারণ আমিও তো ওকে বিয়ে করতে রাজি হইনি। মারতেও পারে আবার নাও পারে, জানি না, আমি বলতে পারবো না বাবা। তবে যতক্ষণ তুমি এই বাড়িতে আছো ততক্ষণ তোমার কোনো ভয় নেই। বুড়োটা আমায় আশ্বস্ত করলো আর রাতে থাকার জন্য আমায় একটা ঘর খুলে দিল, কিন্তু আমি ওই বুড়োটার ঘরেই শুয়ে পড়লাম। সকালে একটু দেরি করেই ঘুম ভাঙল। আমি আমার আশেপাশে তাকিয়ে প্রচণ্ড অবাক হয়ে গেলাম, কারণ আমি এতক্ষণ একটা ভগ্নস্তূপে শুয়েছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে এসব আমার সাথে কি হচ্ছে। আমি ওই ভগ্নস্তূপ ছেড়ে সামনের দিকে দৌড়তে লাগলাম, আর একটু এগোতেই আমি একটা বাড়ি দেখতে পেলাম যার বাইরে একজন লোক বসেছিল। আচ্ছা ভাই, আপনি ওই ভগ্নস্তূপে কি করছিলেন? আসলে দাদা, আমি যখন কাল রাতে ওখানে গিয়েছিলাম তখন তো ওটা বেশ বড় সড়ো একটা বাড়ি ছিল, কিন্তু হঠাৎ করে ওটা ভগ্নস্তূপ কি করে হয়ে গেল? আর রাতে ওখানে একজন বুড়ো মানুষও ছিলেন, উনিই বা কোথায় চলে গেলেন? কিন্তু ওই বুড়ো লোকটা তো 20 বছর আগেই মারা গেছে, আর মৃত্যুর পরেই তো ওই বাড়িটা ভগ্নস্তূপ হয়ে গেছে। এসব শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপরে আমি ওনাকে আমার সাথে যে সব ঘটনা ঘটেছে তার সব কিছু বললাম। তখন ওই লোকটি বললেন, আরে ওই যে টানেলের পেতনিটা আপনাকে কিছু করতে পারেনি, কারণ আপনি ওই বুড়ো লোকটার বাড়িতে উঠেছিলেন। আর ও বুড়োটাও একটা ভূত ছিল, আর কথায় বলে ভূতেরও চিকিৎসা আছে। বুড়োটা ভালো ছিল, তাই আপনি বেঁচে গেছেন ভাই। এটা শুনে ওই বুড়োটার প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠল। আর তারপরে আমি আমার পোস্টিং অন্য জায়গায় করিয়ে নিয়েছিলাম, কারণ ওই রাস্তা আর ওই টানেলটা দিয়ে যাওয়ার সাহস আমার আর ছিল না। কিন্তু আজও যখন ওই রাতটার কথা মনে পড়ে তখন ভয়ে আমার দম আটকে আসে।